আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা ভালো আছো। তোমাদের নিরাপত্তার কথা ভেবে আমরা অনলাইনের মাধ্যমে যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন বিষয়ের প্রথম অধ্যায় থেকে প্রথম পত্রের আরেকটি ক্লাস আমরা করেছি। সেখানে আমরা কিছু প্রশ্ন পড়েছি। আজকে গাণিতিক সমস্যা নিয়ে আমরা যে কাজ করব তার জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো শেখার জন্য আজকের যে ক্লাসটি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের এই ক্লাসটা অবশ্যই বাসায় বসে মনোযোগ সহকারে শুনবা এবং দেখবা। তোমাদের যে অঙ্ক রয়েছে এই অধ্যায়ের, সেই অঙ্কগুলো শেখার জন্য অর্থাৎ কিছু সূত্র বা নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীগুলো তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। তা না হলে কিন্তু তোমরা এই অঙ্কগুলি করতে পারবে না। অবশ্যই তোমরা তোমাদের সহপাঠীদেরকে সহযোগিতা করবা, যারা এই ক্লাসগুলো পাচ্ছে না তাদেরকে পাইয়ে দেওয়ার সুযোগ করবা এবং তাদের সাথে তোমরা পরামর্শ করে ফোনের মাধ্যমে হোক, যেভাবে হোক তোমরা যোগাযোগ রাখবা। তাহলে কিন্তু তোমরা সবাই সম্মিলিতভাবে ভালো একটা ধারণা পাবা। তো আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাসটা এখন শুরু করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা উৎপাদনশীলতার যে ধারণা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে উৎপাদনশীলতার ধারণা, আর উৎপাদনশীলতার যে ধারণা সেটা হচ্ছে আমরা উৎপাদনের দক্ষতাকে বলি, অর্থাৎ উৎপাদনের দক্ষতাকে বোঝানো হয়েছে। আমরা আরো 15-20 বছর পিছনের কথা যদি ভাবি, সে সময়কার মানুষ যে পদ্ধতিতে চাষাবাদ বা উৎপাদন করত, তখন কিন্তু প্রচুর পরিশ্রম দিলেও তাদের উৎপাদনটা একেবারে সীমিত আকারে হতো। সেই সীমাবদ্ধতা থেকে বের হয়ে এসছে মানুষ যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যুগ উপযোগী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মাধ্যমে কিন্তু সেই সমপরিমাণ জমিতেই কিন্তু আজ আমরা ব্যাপক হারে উৎপাদন করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা উৎপাদন বলতে বা উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতাকে বলি, অর্থাৎ একই পরিমাণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠনকে কাজে লাগিয়ে আগের চেয়ে বা পূর্বের চেয়ে আরও বেশি পরিমাণে উৎপাদন করার যে প্রক্রিয়া বা কৌশল, তাকে আমরা উৎপাদনশীলতা বলি। উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমবে। উৎপাদন ব্যয় কমলেই কিন্তু আমরা লাভবান হতে পারি বা মুনাফা অর্জন করতে পারি। তাহলে উৎপাদনশীলতার ধারণা আমরা শিখে ফেললাম। তারপরে যে প্রশ্ন রয়েছে, বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা এবং তার প্রকারভেদ। এখানে আমরা দেখতে পাই একটা চিত্র, আমরা দেখতে পাই যার মাধ্যমে আমরা দেখি মোট উৎপাদনশীলতা, অর্থাৎ মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, তারপরে যন্ত্রের উৎপাদনশীলতা, তারপরে রয়েছে মালামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, তারপরে রয়েছে আর্থিক উৎপাদনশীলতা। এই 6টা নিয়ম, এই 6টা নিয়মের মধ্যেই কিন্তু আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলা সমাধান করতে পারবো। তো তোমাদের এই টপিকসটা এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্কগুলি সহজেই এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারবা। আমরা এগুলার প্রয়োগ এখন দেখব, কিভাবে এই সূত্রগুলা আমরা করতে পারি। আমরা প্রথমে মোট উৎপাদনশীলতা কি সেটা দেখি।
উৎপাদনের মূল্য মোট উপকরণের অর্থাৎ মোট উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি মোট উৎপাদনের মূল্য অনুপাত মোট উপকরণের মূল্য, তাইলে আমরা মোট উৎপাদনশীলতা বের করতে পারবো। তারপরে আমরা শ্রমের উৎপাদনশীলতা কি সেটা জানার চেষ্টা করব। শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের এককে মোট শ্রম ঘন্টা দ্বারা ভাগ করলেই আমরা শ্রমের উৎপাদনশীলতা পেয়ে যাব। এটা আর একটু নিয়ম আছে, সেটা আমরা দেখব। অথবা মোট উৎপাদনের আর্থিক মূল্য মোট ব্যবহৃত মোট শ্রম ব্যয়ের পরিমাণ। অর্থাৎ মোট উৎপাদনের আর্থিক মূল্যকে মোট শ্রম ব্যয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা মোট উৎপাদন অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা পেয়ে যাব। তারপরে আমরা দেখব মালামালের উৎপাদনশীলতা কি। মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য মোট কাঁচামালের মূল্য। অর্থাৎ আমরা মালামালের যে উৎপাদনশীলতা সেটা দেখলাম, মোট উৎপাদনের মূল্যকে মোট কাঁচামালের মূল্য দ্বারা ভাগ করলেই মালামালের যে উৎপাদনশীলতা সেটা আমরা পেয়ে যাব। তারপরে আমরা তৃতীয় যেটা যন্ত্রের উৎপাদনশীলতা করব। যন্ত্রের উৎপাদনশীলতা কি দেখো, মোট উৎপাদনের পরিমাণ মোট যন্ত্র সময়। অর্থাৎ যে পরিমাণ উৎপাদন করি আমরা, মোট যে উৎপাদন করি তার মধ্যে যে যন্ত্র সময় ব্যয় হয়েছে তার অনুপাত করলেই কিন্তু আমরা যন্ত্রের উৎপাদনশীলতা পেয়ে যাব। অথবা মোট উৎপাদনের আর্থিক মূল্যকে মোট যন্ত্র
ব্যয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে যন্ত্রের উৎপাদনশীলতা পেয়ে যাব। তাহলে আমরা মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, মালামালের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা 4টি শিখে ফেললাম। তারপরে আমরা করব মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা কি দেখো, মোট উৎপাদনের মূল্য আয়, তারপর হচ্ছে মোট মূলধনের পরিমাণ, মোট মূলধনের মূল্য, মোট মূলধনের মূল্য। অর্থাৎ মূলধনের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের মূল্য বা আয়, আর মোট মূলধনের মূল্য দ্বারা যে মূল্য রয়েছে মূলধনের সেটা দিয়ে আমরা ভাগ করলেই কিন্তু মূলধনের উৎপাদনশীলতা কি সেটা নির্ণয় করতে পারবো। তারপরে আমরা চলে যাব সর্বশেষ যেটা রয়েছে আর্থিক উৎপাদনশীলতা। এটা একটু কথা আছে, আমরা আগে সূত্রটা দেখি তারপরে। আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করতে হলে সংযোজিত মূল্য, মূল্যকে রূপান্তর মূল্য, রূপান্তর মূল্য দ্বারা ভাগ করলে আর্থিক উৎপাদনশীলতা পাওয়া যায়। এখন সংযোজিত মূল্যটা কিভাবে নির্ণয় করা যায় আর রূপান্তর মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু খেয়াল করি। সংযোজিত মূল্য সমান বিক্রয় বাদ কাঁচামাল, অর্থাৎ বিক্রয় থেকে কাঁচামালের যে মূল্য রয়েছে সেটা বাদ দিলে বা কাঁচামাল কি রয়েছে সেটা বাদ দিলে কিন্তু আমরা সংযোজিত মূল্য পেয়ে যাব। এখন রূপান্তর মূল্য কিভাবে নির্ণয় করতে হয়? কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপদানের জন্য যে ব্যয় নির্বাহ করা হয় তাকে রূপান্তর মূল্য বলে। যেমন যন্ত্রের ব্যয়, শ্রম ব্যয়, তারপরে ও অন্যান্য ব্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আর্থিক উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম, এবং আর্থিক উৎপাদনশীলতার যে সূত্র রয়েছে সংযোজিত মূল্য কি, রূপান্তর মূল্য কি। সংযোজিত মূল্য থেকে আমরা যদি নির্ণয় করতে যাই, বিক্রয় এবং কাঁচামাল এটার সাথে সম্পৃক্ত থাকে। বিক্রয় থেকে আমরা কাঁচামালের যে মূল্য থাকে সেটা বাদ দিলেই কিন্তু আমরা সংযোজিত মূল্য পেয়ে যাব। আর রূপান্তর মূল্য বলতে আমাদের যে কাঁচামাল আছে সেটাকে আমরা কি করি, যে উপকরণ হিসেবে ক্রয় করি সেটাকে আমরা কি করব, একটা পণ্য চূড়ান্ত যে রূপ
সেই রূপদান করতে কিছু ব্যয় নির্বাহ করা হয়। তার আগের যে আমরা নিয়ম দেখেছি, শ্রমের কিছু ব্যয় আছে, তারপরে যন্ত্রের কিছু ব্যয় আছে এবং অন্যান্য প্রতিষ্ঠানের যে খরচ আছে সেই ব্যয়টা নির্বাহ করতে হয়, অর্থাৎ চূড়ান্ত পণ্য রূপদান করতে গেলে। তো সেটা আমরা দেখলাম। তো আজকের এই ক্লাসের মূল যে টপিকসটা সেটা আমরা শিখলাম। তোমাদের এই ক্লাসটা খুবই জরুরি, তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝে বুঝে প্রশ্নগুলা এবং সূত্রগুলা দেখে ফেলবা, শিখবা। আর গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, বাসার বের হবে না এবং নিরাপদে থাকার চেষ্টা করবা। ধন্যবাদ।